হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে ব্লগ করছি বিকজ গণেশ পুজো। তো আমি আমার এই ব্লগ চ্যানেলটাই শুরু করেছিলাম গণেশ পুজোর সময়, যখন আমার ফার্স্ট ইয়ার গণেশ পুজো হয়েছিল বাড়িতে, তখন থেকে স্টার্ট করেছিলাম। লাইফে অনেক কিছু ঘটে গেছে, একটু ঠিকঠাক হলে আই উইল শিওরলি টক অ্যাবাউট দ্যাট। বাট ফর নাও আমি বলি যে এবছর গণেশ পুজোটা খুবই ছোটো করে করছি, ঘরের মধ্যে করছি একদম। আর হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট ইয়ার আবার ধুমধামসে করবো, মানে সামনের বছর আবার ভালো করে করবো, যেরকম এর আগে করে এসেছি। আর সবথেকে বড় কথা, দুটো আমি রিজন বলছি, সব রিজনের মধ্যে দুটো রিজন আমি বলছি। এক, নেক্সট উইক আমার মায়ের সার্জারি আছে অনেক বড়। আর আরেকটা রিজন হচ্ছে রিসেন্টলি আমার এনগেজমেন্ট গেছে লাস্ট মান্থেই, তো অনেকটা বেশ ভালো রকমই খরচার ব্যাপার ছিল, তো সেটা হয়েছে, সেটার জন্যও একটা রিজন। আর মেজর একটা রিজন আছে যেটা আই ক্যানট টক অ্যাবাউট দ্যাট এখন ওপেনলি, বিকজ ভেরি ভেরি ফিউ পিপল নো অ্যাবাউট ইট। তো সব কিছু একটু ঠিকঠাক হলে আমি তখন ওটা নিয়ে কথা বলবো। তো যাই হোক, পুজোটা যখন করছি আমি মনে অনেক দুঃখ চেপে রেখেই পুজোটা করছি। তো আই হোপ ঠাকুর আমার সব দুঃখটা শেষ করে দেবে। তো ঠাকুর এখন আনতে যাব, আমি চালিয়ে যাব ভাইকে আর মাকে নিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমরা ঠাকুর আনতে চলে এসেছি, আমি মা আর ভাই। আর বাই গণপতিস গ্রেস অনলি আমি খুবই থ্যাঙ্কফুল আর খুবই গ্রেটফুল গণপতির কাছে যে এই বছর আমি নিজে গাড়ি চালিয়ে গণপতিকে আনতে এসেছি। এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমি ঠাকুরকে নিয়ে যাচ্ছি এবারে ঘরের দিকে। আর সাজাওয়াট যেহেতু কিছুই করা হয়নি, তাই জন্য আমার একটুখানি চিন্তা হচ্ছিল যে আজকে রাতের মধ্যে সমস্ত সাজানো গোছানোটা কমপ্লিট করতে হবে। বাড়ির মধ্যে ছোট করে পুজো করলেও সাজানোটা তো পুরোটা আমাকেই করতে হবে, বিকজ আগের বছরও সাজাওয়াটটা আমরা সবাই মিলে একসাথে নিজে করেছিলাম। আর দেখো, বাড়িতে এসে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য ডিনার করে আমি সাজাতে লেগে পড়েছি। আমার ভাইয়ের বক্তব্য, ও নাকি বিশাল হেল্প করেছে সাজাতে। তো আমি এখানে ভিডিওটা দিলাম, তোমরা এখানে নিজেরাই দেখো যে পুরো সাজাওয়াটটা কে একার হাতে করছে। আর আমার ভাই যেহেতু লম্বা, ও বাস কাজ এইটাই করেছে। হয়তো কোনো উঁচুতে কোনো জিনিস আমি বললাম আমি হাত পাচ্ছি না, একটু ওখানটা লাগিয়ে দে, এটা করে দে, ওটা করে দে, বাস এটাই। বাকিটা পুরো স্ট্যান্ড সাজানো থেকে এই পর্দা লাগানো, পেছনে ব্যাকড্রপটা ক্রিয়েট করা, সবটাই আমি করেছি। ভাই খালি ভারী ভারী কাজ বলতে ওই সোফা সরানো, টেবিল সরানো, এইসবই করেছে। আর ঠাকুরটা কোনো রাখার জায়গা ছিল না, যেহেতু এখানে কেউ সেরমভাবে শোয় না বাইরে ঘরে, তো ওখানে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি দেখো, রাত্রির 1টা বাজছিল। এতক্ষণ আমি জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা এইভাবে রেডি করে লাইট ফাইট লাগিয়ে শুতে চলে গেছিলাম, বিকজ প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর এনার্জি ছিল না যে টেবিল লাগিয়ে ঠাকুরটাকে আবার রাখবো। তো এটা করে ঘুমোতে চলে গেলাম। ঘুম থেকে উঠে দেখছি মেয়ের খুবই অদ্ভুত লেগেছে ঠাকুরটা দেখে। মা বললো ও নাকি সকালবেলা ঠাকুরের এসে পা চেপে দিয়েছে, ইঁদুরটাকে হাত দিয়ে দিয়ে ওর পা দিয়ে অ্যাকচুয়ালি দেখছিল যে ওটা রিয়েল কিনা। আর সারা সকাল নাকি ও গণপতির গায়ে হেলান দিয়ে ঘুমোচ্ছিল। ওর ভীষণই ভালো লেগেছে ঠাকুরটা। সকাল হতে আমি বেবাকে বলে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি আসতে, বিকজ আমার পুরো দশকর্মার শপিংটা বাকি ছিল। আর গঙ্গা জল আর গঙ্গা মাটিও একটু আনার ছিল। যদিও গঙ্গা জল ছিল, বাট আমি ভাবলাম পুজোতে লাগবে তো বেশি করে নিয়ে আসি, আর গঙ্গা মাটির খুব দরকার ছিল। তো ডোরাকে নিয়ে বেরোলাম একটু গঙ্গা জল আনতে গঙ্গার ঘাট থেকে, আর গঙ্গা মাটি তুলতে। আর যেহেতু ভীষণ স্লিপারি ছিল, আমি তো এক কদমও নিচে যাইনি, আমি ওকেই পাঠিয়ে দিয়েছিলাম গঙ্গা মাটি আনতে। আর তোমরা একবার দেখে নাও ফাইনাল লুকটা, যেটা আমার গণেশ ঠাকুরের সাজানোর পরে দেখতে লাগছে। তোমরা যারা আমার ব্লগ চ্যানেল ফলো করো তারা জানবেই যে আমার বাড়িতে দুটো গণেশের মূর্তি পুজো হয়। একটা যেটা এই গণেশটা, যেটা আমার বাড়িতে সারাক্ষণ থাকে, আর এই মূর্তিটা আমার ঠাকুমার আনা, এটা বিসর্জন দেওয়া হয় না। আর একটা মূর্তি যেটা নিয়ে আসি সেটা বিসর্জন দিয়ে দিই প্রত্যেকবার।
আর এই দেখো আমি পুজোতে বসে পড়েছি আমি রাত্রিবেলায় সব লোকজন আসবে বলে রাত্রিবেলায় রেডি হব, বাট শাড়িটা আমি শুধু বিবাহকে বললাম একটু পরিয়ে দিই, যেমন তেমন করে এখন শাড়িটা পরে পুজোটা করে নিই, তারপরে আবার সন্ধ্যেবেলা লোক আসবে যখন তখন ভালো করে শাড়িটা পরে মেকআপ করে ভালো করে সাজবো। এখন আর কিছু সাজে বাজে নিই, বাস এমনি বসে পড়েছি পুজোটা করতে। দিনের বেলা সেরকম কাউকেই ডাকিনি, ওই 2 কাকিমা আমাদের এখানে যারা থাকে তারা এসেছিল, আর আমার মাসি ঠাম্মা এসে রয়েছিল, তো সেও ছিল। আর আমরা ঘরের মধ্যেই বাস হোম যজ্ঞ করে মেন পুজোটা সকালবেলা করে নিয়েছিলাম, আর রাত্রিবেলা সবাইকে ডেকেছিলাম। আমি যেহেতু একদমই উপোস করেছিলাম, আমরা সবাই অলমোস্ট মানে মা, আমি, ভাই, বেবা আমরা উপোস করেছিলাম, তো আমার একটু খিদে পাচ্ছিল টু বি ভেরি অনেস্ট, বিকজ আমি রাত্রে তেমন ডিনার করি না, আমি ডিনার এভরি টাইম স্কিপ করে দিই বেশিরভাগ দিনই। তো আগের দিন রাত্রে যেহেতু আমার ডিনারটা করা হয়নি, সেই জন্য আমার খিদেটা প্রচণ্ড পাচ্ছিল, আমি কন্ট্রোল করতে পারছিলাম না। তবুও ঠাকুরের পুজো তো যেমন তেমন করে আমি বসে পুজোটা পুরো কমপ্লিট করি 3টে অবধি। তারপরে খুব জোর আমার খিদে পেয়ে গেছিলো, খেতে 4:30 অলমোস্ট বেজে গেছিলো। আর এই করে আগে হোম যজ্ঞটা কমপ্লিট হওয়ার পরে তারপরেই ভাবলাম যে লাঞ্চটা করব। পুজো করতে করতে আমি এটা ভাবছিলাম যে আমার এই গণেশ ঠাকুর খুবই জাগ্রত, আমি লাস্ট ইয়ার যা চেয়েছিলাম ঠাকুরের কাছে আমি তাই পেয়েছিলাম। আমার এটা মনের ইচ্ছা ছিল যে এই বছর যখন আমি গণেশ পুজো করব তখন যেন আমার এনগেজমেন্টটা হয়ে যায়, তো আমার মনের সেই ইচ্ছাটাই পূরণ হয়েছে। এবছর আমার মনে যে সবথেকে বড় ইচ্ছাটা আছে সেটা পূরণ হয়ে গেলেই খুশি হব। আর সন্ধেবেলা হতে না হতেই ভাইয়ের সব ফ্রেন্ডসরা একে যে কজন গেস্ট আমরা বলেছিলাম, আমার কাকা, আমার ভাই, ওরা সবাই এসে গেছিলো। আমি এবছর সেরকমভাবে একটা ফটো ভিডিও তুলিনি যেরকম আমি এভরি টাইম এভরি ইয়ার তুলি, বাট যেইটুকু যা তুলেছি সেইটুকুই তোমাদের সাথে এখানে আমি শেয়ার করে দিচ্ছি। আর এইসব বোঝার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। একজন তো এতই টায়ার্ড ছিল, ভোরবেলা থেকে চালিয়ে এসেছে বলে ওইভাবেই ফোন ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিল ডিনার না করে। তারপরে আমার মা খুব করে ওকে ডাকলো বলে উঠে কোনো রকমে ঘুম চোখে উঠে ডিনারটা করে আবার ঘুমিয়ে পড়েছিল। মানে পুজো করে সবার যেতে ওই রাত্রির একটু হয়ে গেছিলো, আর আমরা প্রচণ্ড সকাল থেকে খাটাখাটনিও তেমন করেছি, তাই টায়ার্ড ছিলাম। পরের দিন সকাল হতে না হতেই আমাকে ঘুম থেকে তাড়াতাড়ি ও তুলে দিল, কেন আমাদের বড় মার কাছে পুজো দিতে যাওয়ার কথা, দিয়ে নিজে ঘুমিয়ে যাচ্ছিল অ্যাজ ইউজুয়াল যেটা ও করে থাকে। তো ফাইনালি দেখো আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। এই জামাটা আমি এনগেজমেন্টেই পেয়েছি, আমি এনগেজমেন্টে এবারে বেশ কয়েকটা ভালো জামা শাড়ি অনেক কিছুই পেয়েছি। এটা আমার একটা খুব ফেভারিট কাকি আমাকে দিয়েছে, গিফট করেছে। তো আমরা বেরিয়ে গেছিলাম, আগে আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে, তারপরে খাওয়া দাওয়ার প্ল্যানস আছে। কিন্তু যেতে যেতে আমরা দেখলাম যে রাস্তাটা এতটাই বেশি, এতক্ষণ লাগছে যেতে যে মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছে না। আলটিমেটলি ও বলছিল চল মায়াপুর ঘুরে আসি। আরে তো ভাই আমার বাড়ি থেকে তোর বাড়ি 3বার যাতায়াত করলে 4বার যাতায়াত করলেই পৌঁছে যাবে। বলছে শিলিগুড়ি আর বেশি নয়, ওইখানে গিয়ে ঠান্ডা জামা কাপড় কিনে নেবো। আকাশটা তো দারুণ লাগছিলোই পুরো দুর্গাপুজোর মতন, কিন্তু আমরা সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে কখন পৌঁছাবো আর কতটাই দূর। তাই জন্য মজাক মেয়েও একবার বলছে চল শিলিগুড়ি চলে যাই, একবার বলছে যে মায়াপুর চলে যাই। আর মায়াপুর কিন্তু সত্যিকারের খুব একটা দূর ছিল না, 1 hour 30 minutes দেখাচ্ছিল। বড় মা আমার বেশ ভালোই, আমাদের বেশ ভালোই রকম পরীক্ষা নিচ্ছিল, মানে গাড়িতে জলও ছিল না, হ্যাঁ, আর পিউকেশও লাগছিল, কখন পৌঁছাবো জানি না। আর একটুখানি দর্শন পেতে গেলে কষ্ট তো করতেই হবে। তো ফাইনালি অনেক ওয়েটের পর ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। ও একটু গেছিলো গাড়িটা পার্ক করতে, এখান থেকে আমরা পুজোর ডালাটা নিয়ে নিয়েছিলাম বাইরে। এখানে দোকানের যারা ছিল তারাই আমাদের বলে দিয়েছিলো গাড়ি কোথায় পার্ক করতে হবে। জাস্ট লাইনটা দেখো, বেশ ভিড়, বেশ লাইন ছিল, কিন্তু খুব একটা রোদে কষ্ট করে দাঁড়াতে হয়নি টু বি ভেরি অনেস্ট। আর পুজোটাও এখানে বেশ শান্তি করে দেওয়া যায়, কালীঘাটের মতন পুরোহিতদের এখানে ডিস্টারবেন্স এতটা নেই। আর ভেতরে আরতি হচ্ছিল বলেই আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, আদারওয়াইজ দাঁড়াতে হতো না। আর ভেতরে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, বাট স্টিল যতটুকু পেরেছি তুলেছি। সবাই ফটো তুলছিল দেখে আমরাও তুলে নিয়েছি।
আর দেখো নৈহাটি স্নান ঘাটটার পাশেই আমরা লাট্টুকে পার্ক করেছিলাম। এই জায়গাটা কি পিসফুল লাগছে। এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল দাদা বৌদিতে খেতে, বাট ওখানে গিয়ে একটা কাণ্ড ঘটে। আমরা দেখি যে লাইন পুরো স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে আর ওখানে খাওয়াটা কোনোভাবেই পসিবল না। তাই আমরা ভাবলাম যে খাবার হয়তো জুটবে না বলে চলে যাচ্ছিলাম। দেন রাস্তার উপরে দেখলাম সোদপুর দাদা বৌদি, তো ডিসাইড করলাম ওখানে একবার লাইন দিয়ে তো দেখি, যদি পাওয়া যায় ভাগ্যে থাকে তো খেয়ে যাবো। থ্যাঙ্কফুলি ওখানে লাইনটা একটু কম্প্যারেটিভলি কম ছিল বলে আমরা ভেতরে বসার জায়গাটা পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। আর আমি কিন্তু বিরিয়ানি লাভার একদমই না, কিন্তু আমি দাদা বৌদি ছাড়া কোথাও বিরিয়ানিই খাই। চলে এসছে আমাদের বিরিয়ানি, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, শুধুই দাদা বৌদির আর কোথাওকার নয়। খাওয়া দাওয়ার পরে আমাদের আভনিতে মুভি দেখতে যাওয়ার কথা ছিল, স্ট্রিট ওয়ে টিকিট কাটা ছিল, বাট হাতে আর 1 ঘন্টা টাইম বেঁচে ছিল। আমরা জানতাম না কিভাবে পৌঁছাবো, বাট লাকিলি গাড়ি কে ড্রাইভ করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমরা বিশ্বাস করবে না, সোদপুর থেকে আভনি পর্যন্ত 45 মিনিটসের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তো মুভি দেখে এসে জাস্ট ফিরলাম। আমি প্রচণ্ড টায়ার্ড আজকে, এসে টান টান করে এসে শুলাম। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল। হ্যাঁ, কি করে ঘুরবে?